বকেয়া বেতন ভাতার দাবিতে প্রতিদিন বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ সহ আন্দোলন বিক্ষোভে শামিল হচ্ছেন গার্মেন্টস শ্রমিকরা। এপ্রিল মাসের বেতন তো দূরের কথা, অনেকে এখনো মার্চ মাসের বেতন পাননি। এর মধ্যে কমপ্লায়েন্স প্রতিপালনের শর্ত হিসেবে মাসের 7 কার্যদিবসের মধ্যে আগের মাসের বেতন ভাতা পরিশোধ করার কথা। কিন্তু বাস্তবতা হলো প্রধানমন্ত্রী ঘোষিত 5,000 কোটি টাকার ঋণ প্যাকেজের অর্থ কোনো গার্মেন্টস মালিক বা শ্রমিক পাননি। ইতিমধ্যে মে মাসের প্রথম সপ্তাহ পার হয়েছে, তাই শ্রমিক কর্মচারীদের সময়মতো বেতন ভাতা দেয়া নিয়ে দুশ্চিন্তা আছেন বেশিরভাগ শিল্প মালিক। এর মধ্যে বড় সংকট হয়ে দেখা দিয়েছে সাব কন্ট্রাক্টস থাকা প্রায় 4,000 কারখানা। এসব কারখানা বিজিএমআই এর সদস্য নয়, ফলে ঋণ প্যাকেজ থেকে এখানে কর্মরত শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পাওয়ার সুযোগ নেই। এই যখন অবস্থা, তখন ঈদের আগে বেতন ভাতার দাবিতে শ্রমিকদের চাপা ক্ষোভ ও অসন্তোষ বড় পরিসরে রাস্তার গড়াতে পারে, এমন সংস্কার বিষয়টি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, গার্মেন্টস সেক্টরের 10 জন নেতা শ্রমিকদের উস্কে দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছেন। এদিকে বিজিএমআই এর সদস্যভুক্ত গার্মেন্টসের পরিসংখ্যান নিয়ে রয়েছে নানান বিভ্রান্তি। বিজিএমআই এর পক্ষ থেকে মুখে বলা হয়, বাস্তবের সঙ্গে তার কোনোই মিল নেই। এছাড়া শিল্প পুলিশের ডাটার সঙ্গে রয়েছে বিস্তর ফারাক। অনেকে মনে করেন, গার্মেন্টস কারখানা ও শ্রমিক সংখ্যার প্রকৃত তথ্য নিয়ে শুরু থেকেই এ ধরনের লুকোচুরি করা হয়। করোনা সংকটের উত্তাপে যার গোমর এবার অনেকটা ফাঁস হতে চলেছে। তাদের মতে বিষয়টি নিয়ে তদন্ত হওয়া উচিত, কেননা যে কোনো সংকট ভালোভাবে মোকাবেলা করতে হলে সরকারের কাছে কারখানা ও শ্রমিক সংখ্যা নিয়ে সঠিক তথ্য থাকাটা জরুরি। শিল্প পুলিশের তথ্য মতে দেশে মোট 7,602টি পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে বিজিএমআই এর সদস্যভুক্ত কারখানা সংখ্যা 1,882টি। যদিও বিজিএমআই এর ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে সংগঠনটির সদস্য সংখ্যা 4,376টি, তবে সংগঠনটি বলছে এসবের মধ্যে সচল আছে 2,274টি। অন্যদিকে বিকেএমআই এর সদস্যভুক্ত কারখানা রয়েছে 1,101টি, বিটিএমআই এর কারখানা 389টি এবং পেপজার ভেতরে রয়েছে 364টি, কিন্তু এর বাইরে আরও 3,866টি কারখানা রয়েছে। এসব কারখানা সাধারণত বড় কারখানা থেকে অর্ডার নিয়ে সাব কন্ট্রাক্ট কাজ করে। কমপ্লায়েন্স ইস্যুতে বিদেশি ক্রেতা ও সরবরাহকারী প্রতিষ্ঠান সাব কন্ট্রাক্টিং অনুমোদন না করলেও গার্মেন্ট মালিকরা নিজেদের স্বাস্থ্য সাব কন্ট্রাক্টে কাজ করায়, যা নিয়ম বহির্ভূত। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বুধবার পর্যন্ত বিজিএমআই এর 1,882টি কারখানার মধ্যে 1,232টি কারখানা খুলেছে, কিন্তু সাব কন্ট্রাক্ট বা বিকেএমআই এর সদস্য বহির্ভূত 3,866টি কারখানার মধ্যে খুলেছে মাত্র 1,287টি। বাকি 2,500-এর বেশি কারখানা বন্ধ আছে, অর্থাৎ অর্ডার না থাকায় এসব কারখানা খোলেনি মালিকরা, তাই শ্রমিকরাও বেকার বসে আছে। এসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে বিজিএমআই এর সভাপতি ডক্টর রুবানা হকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। মুঠোফোনে কথা বলা সম্ভব না হওয়া খুদে বার্তা পাঠানো হয়। এর জবাবে বিজিএমআই এর জনসংযোগ কমিটির চেয়ারম্যান খান মনিরুল আলম জানান, শুধু সদস্যভুক্ত কারখানাগুলো নিয়ে বিজিএমআই এর কাজ করে, এর বাইরে অন্য কারখানার সমস্যা দেখার দায়িত্ব বিজিএমআই এর নয়। কেস স্টাডি, নারায়ণগঞ্জের বিসিকে অবস্থিত ক্লাইলাই নিট ফ্যাশন একটি রপ্তানিমুখী পোশাক কারখানা, কিন্তু কারখানাটি বিজিএমআই বা বিকেএমআই এর সদস্য নয়, বিধায় কারখানার মালিক সরকার ঘোষিত 5,000 কোটি টাকার তহবিল থেকে ঋণ নিতে পারছে না। ধার দেনা করে ফেব্রুয়ারি মাসে শ্রমিকদের বেতন দিয়েছেন, মার্চ এপ্রিলের বেতন কিভাবে দেবেন তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে মালিকের। এ কারখানার মালিক মিশেল শেখ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন, তিনি C&F এর মাধ্যমে ফিলিপাইনে পোশাক রপ্তানি করেন, কিন্তু করোনা সংকটে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার এসব বেকায়দায় পড়েছেন। শ্রমিকদের বেতন দিতে পারছে না, আর সরকারের কাছে থেকে কোনো সহায়তা পাননি। তিনি জানান, শুধু নারায়ণগঞ্জের বিসিকে এই ধরনের 25টি কারখানা আছে, যাতে 5,000-এর বেশি শ্রমিক কাজ করে। প্রত্যেক মালিকই দুশ্চিন্তার দিন পার করছেন। এ তো গেল ছোট কারখানার কথা। সাব কন্ট্রাক্টে কাজ করা কারখানাগুলো এপ্রিলের বেতন ভাতা দিতে পারেনি। উপরত্ব বেড়েছে
করোনার প্রকোপ। এ কারণে শ্রমিকদের মতো চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তাই ঈদের আগে তৈরি পোশাক খাতে অস্থিরতা দেখা দিতে পারে, কারণ ছোট ও সাব কন্ট্রাক্টে কাজ করা কারখানা রপ্তানিমুখী না হওয়া প্রধানমন্ত্রী ঘোষিত তহবিল থেকে এ ধরনের কারখানা সহায়তা পাবে না। আর ঋণ সহায়তা না পেলে শ্রমিকদের এপ্রিলের বেতন দিতে পারবে না। তাই ইতিমধ্যেই শ্রমিক অসন্তোষের সংস্কার কথা জানিয়ে গোয়েন্দা সংস্থা থেকে সরকারের উচ্চ মহলে প্রতিবেদন পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, শ্রমিকদের ভুল বুঝিয়ে গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীলতা তৈরি করতে পারেন অন্তত 10 জন নেতা। এদের নজরদারিতে আনার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার সুপারিশ করা হয়েছে ওই প্রতিবেদনে। বিকেএমআই এর জ্যেষ্ঠ সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, আমলাতান্ত্রিক মার প্যাচে পড়ে বিকেএমআই এর অনেক সদস্যই তহবিল থেকে টাকা পাচ্ছে না। এই দুই সংগঠনের বাইরে যেসব কারখানা আছে তারা শ্রমিকদের নিয়ে বিপদে পড়বে, বেতন দিতে পারবে না। তখন শ্রমিকরা রাস্তায় নামলে সবাই বিকেএমআই কে দোষারোপ করবে। তাই তাদের বিষয়টি বিবেচনা করতে সরকারের উচ্চ মহলে জানানো হয়েছে। করোনার প্রভাব মোকাবেলায় সরকার রপ্তানিমুখী পোশাক খাতকে 5,000 কোটি টাকার তহবিল দিয়েছে। এই তহবিল থেকে শুধু বিজেএমআই এবং বিকেএমআই এর সদস্য ঋণ পাবেন, যা দিয়ে শুধু কারখানা শ্রমিকদের বেতন দেওয়া হবে। এর বাইরে টেক্সটাইল খাত ও প্রচ্ছন্ন রপ্তানিকারক অ্যাক্সেসরিজ শিল্প ওই তহবিল থেকে টাকা পাবে না। অর্থাৎ বিজিএমআই ও বিকেএমআই এর বাইরে অন্য কারখানা শ্রমিকদের জন্য বেতন দেওয়া হবে না। প্যাকেজে ঘোষণার সময় রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার কথা বলা হলেও পরবর্তী সময়ে দফায় দফায় নীতিমালা সংশোধন করে জটিল পরিস্থিতি সৃষ্টি করা হয়। জানা গেছে, করোনা ভাইরাস সংকটে শ্রমিকদের বেতন দিতে সরকার যে 5,000 কোটি টাকার প্রণোদনা তহবিল করেছে, সেখান থেকে ঋণ নিতে আবেদন করছেন 2,200 কারখানার মালিক। এর মধ্যে বিজিএমআই এর সদস্যভুক্ত কারখানার সংখ্যা 1,615টি, বিকেএমআই ভুক্ত 550টি, বাকি 35টি ইপিজেড এলাকায় অবস্থিত পোশাক কারখানা। 46টি ব্যাংকের মাধ্যমে এই কারখানাগুলোর মালিকদের 3,250 কোটি টাকা ঋণ পেতে আবেদন জমা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। আবেদনের বিপরীতে ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর হিসাবে 2,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে। এখন ব্যাংকগুলো এসব অর্থ শ্রমিক কর্মচারীদের হিসাব ছাড় করবে, কিন্তু সব শ্রমিক অ্যাকাউন্ট না থাকার ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থাকা টাকা ছাড় করা নিয়ে বড় সংকট দেখা দিয়েছে। তবে গার্মেন্টস মালিকদের অনেকে জানিয়েছেন, কোনো ঋণ এখন পর্যন্ত তারা পাননি। যেহেতু এটি ঋণ এবং দিতে হবে শিল্প মালিককে, তাই এই ঋণের অর্থ তো আগে শিল্প প্রতিষ্ঠানের হিসাবে ঢুকতে হবে, তারপর সরকার বা ব্যাংক তার গাইডলাইন অনুযায়ী বিলি বন্টন করবে এবং কোনো কিছুই এখন দৃশ্যমান নয়। অর্থাৎ মাসের প্রথম সপ্তাহ শেষ, 10 তারিখ পার হলে তো বেতন না পাওয়া আন্দোলন রাস্তায় গড়াবে। এখন কি হবে জানি না। জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি বলেন, এখন অনেক কারখানায় মার্চ মাসের বেতন দেওয়া হয়নি। এ অবস্থায় সাব কন্ট্রাক্টে কাজ করা কারখানা বেতন ও ঈদ বোনাস দিতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। শুনেছি এসএমই প্রণোদনা তহবিল থেকে এ ধরনের মালিকদের ঋণ দেওয়া হবে, কিন্তু সেটা কতদিনে তারা পাবেন আর শ্রমিকদের কখন দেবেন তা দেখার বিষয়। শ্রমিক অসন্তোষের বিষয়ে তিনি বলেন, এ ধরনের সংস্কার উড়িয়ে দেওয়া যায় না। মদদ ও উস্কানিদাতাদের নজরদারিতে রাখার সুপারিশ সরকারের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে। চলমান করোনা পরিস্থিতিতে ঈদুল ফিতরকে ঘিরে গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি তৎপর রয়েছে 10 শ্রমিক নেতা। শ্রমিকদের ভুল বুঝিয়ে তারা মে মাসের বেতন এবং ঈদ বোনাস একসঙ্গে প্রদানের জন্য আন্দোলনে নামতে পারেন। ওই নেতারা গার্মেন্টস ওয়ার্ক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কস ফেডারেশন এবং বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সঙ্গে জড়িত। এদের সবাইকে নজরদারিতে রাখতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে 24শে মে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ঈদের আগের মাস পূর্ণ না হওয়া শ্রমিকদের শুধু ঈদ বোনাস দেওয়ার প্রস্তুতি নিচ্ছে
নিচ্ছেন গার্মেন্টস মালিকরা। কিন্তু শ্রমিক নেতারা বেতন বোনাস একসঙ্গে দেওয়ার জন্য শ্রমিকদের আন্দোলনে নামানোর প্রস্তুতি নিচ্ছেন। এদিকে আন্দোলনে নামার প্রস্তুতির বিষয়টি সংবাদ সম্মেলনের কাছে স্বীকার করেছেন সংশ্লিষ্ট নেতারাও। তবে তারা শ্রমিকদের ভুল বোঝানোর বিষয়টি অস্বীকার করেন। জাতীয় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি আমিরুল ইসলাম বলেন, চলমান পরিস্থিতিতে কেউ অসচেতনতা নয়, সবাই সচেতন, তাই কাউকে ভুল বোঝানোর সুযোগ নেই। শ্রমিকরা যদি তাদের ন্যায্য অধিকার না পায় তাহলে তারা আন্দোলনে নামতেই পারেন। গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোশরেফা মিশু বলেন, শ্রমিকদের অবশ্যই মে মাসের বেতন এবং ঈদ বোনাস একসঙ্গে দিতে হবে। আমি আশা করি মালিকরা এটা করবেন, আর যদি না করেন তাহলে শ্রমিকরা রাস্তায় নামবে, আন্দোলন করবে। এরই মধ্যে কোনো জায়গা আন্দোলন শুরু হয়ে গেছে। গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, করোনা প্রাদুর্ভাবে দেশে লকডাউন চলাকালীন গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে কিছু মালিক উল্টো শ্রমিক ছাঁটাই করেছেন, যা অনভিপ্রেত। উদাহরণস্বরূপ আশুলিয়ার ইউসুফ মার্কেটে অবস্থিত সিগমা ফ্যাশন লিমিটেড, এখানে মোট শ্রমিক সংখ্যা 1400 জন। 25শে এপ্রিল ওই কারখানা 709 জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এ নিয়ে কারখানার গেটের সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করেন। যদিও বিকেএম এর প্রকাশ্য বলেছে তারা করোনা পরিস্থিতির মধ্যে কোনো শ্রমিক ছাঁটাই করবে না। শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করছেন গোয়েন্দারা। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের কারখানাগুলো কাজ করার কথা। বেশি কিছু গার্মেন্টস তাদের মেশিনারিজ এক ধাপ সরিয়ে সামাজিক দূরত্বের পরিবেশ সৃষ্টি করেছে। তবে কিছু কিছু কারখানায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এরূপ কর্মকাণ্ড ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। শ্রমিকদের আবাসস্থল এবং চলাচলের পথ কারখানা মালিকদের কোনো নিয়ন্ত্রণ থাকছে না। শ্রমিকরা নিজেদের মতো চলাচল ও অস্বাস্থ্যকর পরিবেশ বসবাসের কারণে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। প্রতিবেদনে সুপারিশে বলা হয়েছে, শ্রমিকদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি পালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারখানার নিজস্ব ব্যবস্থাপনা শ্রমিকদের আনা নেয়ার ব্যবস্থা থাকা উচিত। যেসব কারখানা মালিকের সামর্থ্য আছে তাদের উচিত শ্রমিকদের নিজস্ব আবাসনের জন্য ডরমিটরির ব্যবস্থা করা। করোনা পরিস্থিতিতে শ্রমিকদের উপস্থিতি যেন কোনোভাবেই 50% বেশি না হয় তা নিশ্চিত করতে হবে। যেসব শ্রমিক গ্রামের বাড়িতে আছে তারা যাতে কারখানায় আসার সুযোগ না পায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সন্দেহভাজন শ্রমিক নেতাদের নজরদারিতে রাখতে হবে। গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে বিকেএমআই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কেউ শ্রমিকদের ইন্ধন না দিলে পোশাক খাতে অসন্তোষ ঘটবে না। নিজেদের স্বার্থ হাসিলের জন্য কিছু শ্রমিক নেতা এ খাতকে অস্থির করার তৎপরতা চালাচ্ছেন। অতীতেও তারা শ্রমিক অসন্তোষ ঘটিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, দেশে সংকটকালে যদি কেউ শ্রমিকদের মদদ ও উস্কানি দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে তাহলে সরকারের উচিত হবে কঠোর হস্তে তাদের দমন করা। নতুন সংবাদ পেতে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।